আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 5 মিনিটস উইথ লাইভ MCQ ভিডিও লেকচার সিরিজে। আজকের বিষয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো। ন্যাটো হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক সংগঠন। নেটোর সম্মিলিত সামরিক বাহিনীর খরচ পৃথিবীর সব দেশের সামরিক খরচের প্রায় 70%। সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে, আর বর্তমানে মহাসচিবের দায়িত্ব পালন করছেন জোসেফ স্টলটেনবার্গ। অর্থাৎ ন্যাটো মূলত একটি সামরিক সহযোগিতার জোট। প্রতিষ্ঠাকালীন 12টি সদস্য রাষ্ট্র নিয়ে পথ চলা শুরু হলেও পরবর্তী কয়েক দশক ধরে জোটটি বড় হতে থাকে। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা 31টি এবং সর্বশেষ 2023 সালের 4 এপ্রিল ন্যাটোতে যোগ দিয়েছিল ফিনল্যান্ড। ন্যাটো অন্তর্ভুক্ত মুসলিম রাষ্ট্র দুটি, একটি তুরস্ক এবং আলবেনিয়া। আসলে মুসলিম রাষ্ট্র না বলে এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বললে হয়তোবা অধিক যুক্তিযুক্ত মনে হবে। উত্তর আটলান্টিক অঞ্চল বলতে বোঝায় আটলান্টিক মহাদেশের উত্তর অংশের দুই পাশের অঞ্চলসমূহকে, এবং এক্ষেত্রে কল্পিত একটি রেখা কর্কট ক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সারকে দক্ষিণের সীমানা ধরা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে 9/11-এর সন্ত্রাসী হামলার পর ন্যাটো তাদের রক্ষায় মাঠে নামে এবং এর প্রত্যেকটি সদস্য রাষ্ট্র তাদের সামরিক বাহিনীকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখতে বদ্ধপরিকর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ন্যাটোর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে এটি একটি যৌথ নিরাপত্তা চুক্তি, এবং যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা দিতে অঙ্গীকারাবদ্ধ। তবে প্রতিষ্ঠাকালীন এর উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন হাত থেকে পশ্চিম বার্লিন এবং ইউরোপের নিরাপত্তা বাস্তবায়ন করা। প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে নেই ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলো। শুরুতে দেখতে পাচ্ছেন ফিনল্যান্ডকে। ফিনল্যান্ড, যেটি একটু আগে বলছিলাম, ন্যাটো অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র। প্রিয় দর্শক, চলুন জেনে আসি ন্যাটো প্রতিষ্ঠার পেছনের কিছু ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বিজয়ী পক্ষ সোভিয়েত ইউনিয়ন। যুদ্ধে জয়লাভ করার কারণে পূর্ব ইউরোপ জুড়ে সোভিয়েত ইউনিয়নের বিপুল পরিমাণ সেনা রয়ে যায়, যে কারণে পূর্ব জার্মানি সহ বেশ কয়েকটি দেশের উপর তারা আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। 1948 সালের মাঝামাঝি সময়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী জোসেফ স্ট্যালিন পশ্চিম বার্লিনের বিরুদ্ধে অবরোধ শুরু করেন, আর সে সময় পশ্চিম বার্লিন এলাকা ছিল তৎকালীন মিত্রশক্তি যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের নিয়ন্ত্রণে, কিন্তু পুরো এলাকাটি অবস্থিত ছিল সোভিয়েত নিয়ন্ত্রিত পূর্ব জার্মানিতে। স্বাভাবিকভাবেই সেখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা ছিল, তবে সেখানে নেতৃবৃন্দের দূরদর্শিতায় এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছিল। কিন্তু ওই সংকট সোভিয়েত শক্তিকে রুখে দেওয়ার জন্য বেশ কিছু দেশকে সামরিক সহযোগিতার ব্যাপারে একত্র হতে ভূমিকা রেখেছিল, যা পরবর্তীতে একটি রাজনৈতিক ও সামরিক জোট সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে। এবং আমরা দেখতে পাই তার কিছু পরেই ইউরোপের 10টি দেশ, যুক্তরাষ্ট্র এবং কানাডা, এই মোট 12টি দেশ মিলে একটি আন্তঃসরকার সামরিক সহযোগিতা জোট বা আজকের দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো গঠন করে। সামরিক জোট নেটোর মূল উদ্দেশ্য ছিল, যেটি একটু আগে বলছিলাম, সোভিয়েত ইউনিয়নকে ঠেকানো। প্রতিষ্ঠাকালীন এই 12টি রাষ্ট্র হচ্ছে কানাডা, ইটালি, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। এবারে চলুন সংক্ষেপে জেনে নেই ন্যাটো সংক্রান্ত কিছু জরুরি বিষয়সমূহ। ন্যাটো প্রধান যে 4টি ভিত্তি বা দফার উপর দাঁড়িয়ে রয়েছে সেগুলি হলো রাজনৈতিক ও সামরিক সহযোগিতা এবং সদস্য দেশগুলোর সমন্বিত প্রতিরক্ষার একটি ব্যবস্থা তৈরি করা, এবং দি ট্রান্স আটলান্টিক লিঙ্ক বা যেই আটলান্টিকের এই লিঙ্কটার যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেওয়া এবং কৌশলগত ধারণা। সর্বশেষ যখন রাশিয়া ইউক্রেনে হামলা করে তখন 2022 স্ট্র্যাটেজিক কনসেপ্ট নামে একটি কর্মসূচি ন্যাটোর প্রধান আলোচ্য সূচিতে স্থান পেয়েছে। এছাড়া ন্যাটো প্রধানত 4টি কাজ করে থাকে। এগুলো হলো সিদ্ধান্ত এবং পরামর্শ, অপারেশন এবং মিশন পরিচালনা করে থাকে। সদস্য রাষ্ট্রগুলোর মাঝে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা পরামর্শ করে, পরবর্তীতে সেভাবে অপারেশন এবং মিশন পরিচালনা করে, এবং ন্যাটোর সদস্যর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে তারা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে থাকে বিভিন্ন রাষ্ট্রের সাথে। এছাড়া যে কোনো আগ্রাসী শক্তির হুমকি মোকাবেলায় তারা রাষ্ট্রগুলোর পারস্পরিক সক্ষমতা শক্তি বৃদ্ধি করার জন্য কাজ করে থাকে। যেটি শুরুতে বলছিলাম যে ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। যে কোনো নতুন সিদ্ধান্ত জোটের সদস্যদের মতামতের ভিত্তিতে গৃহীত হয়ে থাকে, তবে জোটের স্বতন্ত্র দেশগুলো ইচ্ছে মতো সিদ্ধান্তও নিতে পারে। কৌশলগত সামরিক অভিযানে নেটোর 2টি ভাগ রয়েছে। একটি বেলজিয়ামে অবস্থিত নেটোর সদর দপ্তর থেকে পরিচালিত হয়। মিত্র দেশগুলোর জন্য ভার্জিনিয়ার নরফুকে আলাদা একটি কমান্ড সেন্টার রয়েছে। কমান্ডারদের প্রধান হিসেবে একজন আমেরিকান জেনারেলকে নিয়োগ দেওয়ার অলিখিত রীতি রয়েছে ন্যাটোতে। সাধারণত জোটভুক্ত দেশগুলোর সেনাবাহিনী নিজ দেশের হয়ে কাজ করে। কেবল ন্যাটো কোনো সামরিক অভিযান চালালে দেশগুলো প্রয়োজন অনুসারে সৈন্য সহায়তা দিয়ে থাকে। তাছাড়া নিজের সবচেয়ে সেরা কূটনীতিকদের সদস্য দেশগুলোতে নিয়োগ দিয়ে থাকে সবাই। এভাবে তাদের কার্যক্রমকে সমন্বয়ের মাধ্যমে জটিল থেকে শৃঙ্খলার আওতায় নিয়ে এসেছে ন্যাটো।
এবারে চলুন ন্যাটোর গত 7 দশকের বিভিন্ন কার্যক্রম এবং সম্প্রসারণ দেখে আসি। 1949 সালের 4 এপ্রিল ন্যাটো প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 1952 সালে তুর্কি এবং গ্রিস যোগ দিতে চাইলে দেশ দুটিকে সদস্য করবার মাধ্যমে জোটটি আরও প্রসার লাভ করে। এরপর 1955 সালে যুক্ত হয় পশ্চিম জার্মানি বা বর্তমান জার্মানি। পশ্চিম জার্মানি যোগ দেওয়ার পর দীর্ঘ 27 বছরের মাথায় যোগ দেয় 1982 সালে স্পেন, এবং এরপর আরও একটি লম্বা সময় নতুন কোনো সদস্য এখানে যোগ দেয়নি। এরপর 17 বছর পর 1999 সাল থেকে এই সংস্থা বা সংগঠনে সাবেক পূর্বাঞ্চলীয় জাতি রাষ্ট্রগুলো যোগ দেওয়া শুরু করে, এবং 1999 সালে 3টি দেশ, পরবর্তীতে 2004 সালে সবচেয়ে বেশি সদস্য ন্যাটো অন্তর্ভুক্ত হয়। 2004 সালে যেই সদস্য রাষ্ট্রগুলো ন্যাটো অন্তর্ভুক্ত হয় সেগুলি হলো বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া, অর্থাৎ সাবেক সোভিয়েত ইউনিয়নের অনেক রাষ্ট্রই ন্যাটোতে যোগ দেয়। 2009 সালে দুটি দেশ আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া সদস্যপদ লাভ করে, এবং বর্তমানে 2023 সালের 4 এপ্রিল ফিনল্যান্ডকে ধরে ন্যাটো জোটভুক্ত মোট রাষ্ট্র হচ্ছে 31টি, এবং এছাড়া শীঘ্রই ন্যাটোভুক্ত হতে পারে সুইডেন। নর্ডিক অঞ্চলের দুটি রাষ্ট্র ফিনল্যান্ড এবং সুইডেন বহু দশক ধরে তাদের সামরিক নিরপেক্ষতা বজায় রেখেছিল, কিন্তু 2022 সালের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলো, তখন এই দুটি দেশ তাদের অবস্থান পাল্টায়, এবং ইউক্রেন যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় যুদ্ধ বলে মনে করা হচ্ছে। আরও কিছু তথ্য জেনে নেই। ন্যাটোর প্রাথমিকভাবে হেডকোয়ার্টার লন্ডনে স্থাপন করা হলেও 1952 সালে এটি প্যারিসে স্থানান্তর করা হয়। এরপর পাকাপোক্তভাবে ন্যাটো হেডকোয়ার্টার ব্রাসেলসে নিয়ে যাওয়া হয় 1967 সালে, এবং অদ্যাবধি সেখানেই ন্যাটোর হেডকোয়ার্টার অবস্থিত। স্নায়ুযুদ্ধ পরবর্তী ন্যাটোর কিছু ভূমিকা যদি আমরা দেখি, 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর আটলান্টিকের ওপার থেকে আমেরিকানরা বেশ ব্যস্ত হয়ে পড়ে এবং জোটের ভেতরে বাইরে আলোচনার ঝড় ওঠে। আমেরিকানদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। একটি পক্ষ চেয়েছিল পূর্ব দিকে জোটের নিরাপত্তা বলয় বাড়ানোর এটাই সুযোগ, এবং এই পক্ষটি সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে গণতন্ত্র কায়েমের জোর দাবি জানাচ্ছিল, এবং আরেকটি পক্ষ মনে করছিল যে ইতিমধ্যেই আমেরিকা নিজেদের গুটিয়ে নেওয়া উচিত, কারণ ইতিমধ্যেই সোভিয়েতকে ভাঙার উদ্দেশ্য সফল হয়ে গিয়েছিল। আফগান যুদ্ধ এবং ন্যাটো নিয়ে যদি আমরা একটু দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রে 11 সেপ্টেম্বরের যেই সন্ত্রাসী হামলার পরে ন্যাটো সংগঠনের ইতিহাসে প্রথমবারের মতন ন্যাটো তার যে আর্টিকেল 5 এটি আহ্বান করেছিল, এবং এই আর্টিকেল 5-এ আপনারা জানেন বলা হয়েছে যে কোনো সদস্যের উপর আক্রমণ সবার উপর আক্রমণ বলে বিবেচিত হবে, এবং 4 অক্টোবর 2001-এ এই আক্রমণ নিশ্চিত করা হয়েছিল, যখন নেটো নির্ধারণ করেছিল যে যেই যুক্তরাষ্ট্রের যে আক্রমণ হয়েছে এটি উত্তর আটলান্টিক চুক্তির শর্তাবলীর অধীনে প্রকৃতপক্ষে একটি পাল্টা হামলার যোগ্য একটি বিষয়। এবং 16 এপ্রিল 2003-এ ন্যাটো আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী ISAF-এর কমান্ড নিতে সম্মত হয়েছিল, যার মধ্যে 42টি দেশের সৈন্য ছিল। রাশিয়া এবং ন্যাটো, অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, রাশিয়া কি কখনো ন্যাটোর সদস্য ছিল? না, রাশিয়া কখনো ন্যাটোর সদস্য ছিল না। তবে 1991 সালে উত্তর আটলান্টিক সহযোগিতা পরিষদ, নর্থ আটলান্টিক কোঅপারেশন কাউন্সিল, এবং 1994 সালে পার্টনারশিপ ফর পিস প্রোগ্রামে রাশিয়া যোগ দিয়েছিল, এবং 1997 সালে নেটো এবং রাশিয়া অভিন্ন স্বার্থের ভিত্তিতে একটি স্থিতিশীল, নিরাপদ এবং অবিভক্ত মহাদেশ তৈরির জন্য একসঙ্গে কাজ করার পারস্পরিক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু 2014 সালে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান চালালে রাশিয়ার সাথে সহযোগিতামূলক কার্যক্রম স্থগিত করে দেয় ন্যাটো, এবং যেটি দেশটির মিত্ররা খুব ভালোভাবে নেয়নি এবং কঠোর সমালোচনা করেছিল নেটোর এই সিদ্ধান্তের। অবশ্য রাশিয়ার সাথে নেটোর রাজনৈতিক যোগাযোগের মাধ্যম এখনও খোলা রয়েছে। 2008 সালের আমরা দেখতে পাই যে ন্যাটোর যে বুখারেস্ট সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনের পর থেকেই মূলত দূরত্বটা বেড়ে যাওয়া শুরু হয়েছিল, এবং সেই সম্মেলনে আমরা জানি যে জর্জিয়া এবং ইউক্রেনকে জোটের অন্তর্ভুক্ত করা নিয়ে এই বিপত্তি বাধে। ন্যাটোর ভবিষ্যৎ কী? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ন্যাটো এবং ন্যাটোর যে এখন যে অবস্থা, ন্যাটো খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ইউরোপ মহাদেশে স্থিতিশীল অবস্থায়। তবে কয়েক বছর আগে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় আমেরিকান প্রশাসন চাচ্ছিল ন্যাটোতে যে পরিমাণ তারা ইনভেস্ট করে তার পরিমাণ কমিয়ে দিতে, বা তারা মনে করছিল যে ন্যাটো থেকে পর্যাপ্ত পরিমাণ ভালো ফলাফল তারা পাচ্ছে না। এবং অপর একটি ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র ফ্রান্সও এই বিষয়টিকে তারা বলছিল যে ন্যাটোতে তারা আমেরিকার যেই একক ভূমিকা সেই বিষয়টিকে তারা খুব একটা ভালো চোখে দেখছেন না। তবে নেটো আগামী দিনে থাকবে কি থাকবে না সেই প্রশ্নের উত্তর আসলে এখনই বলার সময় নয়। তবে এটি কবে বিলুপ্ত হবে এটি কখনোই নিশ্চিত করে বলা যায় না, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না মূলত যে ট্রান্স আটলান্টিক লিঙ্ক, যেটার মাধ্যমে ইউরোপ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তার যে একটি ভালো যোগাযোগের কৌশল, এটি আসলে ন্যাটোর বিকল্প অন্য কোনো অবস্থান তাদের হাতে নেই। ন্যাটো ভিন্ন অন্য কোনো অস্ত্র তাদের হাতে নেই, যে কারণে বলা চলে যে ন্যাটো খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন এবং এটি প্রভাব বিস্তার করেই টিকে থাকবে।
প্রিয় দর্শক, চলুন জেনে আসি আরও কিছু প্রাসঙ্গিক তথ্যাবলী। ন্যাটোর অংশীদারগণ অর্থাৎ সদস্য 31টি রাষ্ট্রের বাইরেও ন্যাটো বিভিন্ন জায়গায় যে অপারেশনগুলো পরিচালনা করে থাকে, তেমন একটি হচ্ছে ইউরো আটলান্টিক পার্টনারশিপ কাউন্সিল। মোট 20টি দেশ, 1991 সালে এটি গঠন হয়েছিল। এছাড়া মেডিটেরিয়ান ডায়ালগ, যেখানে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, মরিতানিয়া এবং জর্ডান রয়েছে। ইস্তাম্বুল কোঅপারেশন, যেখানে মিডল ইস্টের বেশ কয়েকটি রাষ্ট্র নিয়ে এই পার্টনারশিপটি গঠন হয়েছিল 1994 সালে। ন্যাটোর মহাসচিব যদি আমরা দেখি, ন্যাটোর ইতিমধ্যেই বলেছি জোসেফ স্টলটেনবার্গ, তিনি ছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী। 2014 সালে তিনি ন্যাটোর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন এবং আগামী সেপ্টেম্বর 2023-এ তার দায়িত্ব শেষ হচ্ছে। ন্যাটোর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 11 এবং 12 জুলাই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস শহরে, এবং এটি যেই 2024 সালের সম্মেলন, আগামী 24 সালের সম্মেলন, সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। শেষ কথা, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ নেটো নিয়ে যেই কথাগুলি বললাম সেখান থেকে বিষয়টি স্পষ্ট। সামরিক এই জোটের মূল উদ্দেশ্য হলো জোটভুক্ত যে কোনো দেশ আক্রমণের শিকার হলে বাকি দেশগুলো প্রয়োজনীয় সহায়তা দেবে, এবং প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি বিভিন্ন মিশন পরিচালনা করে আসছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরও নানা সময়ে রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক ওঠানামা করছে। ফলে ভবিষ্যতে ঠিক কী ঘটতে পারে এটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায় না। ন্যাটোর প্রধান কাজ হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা বাস্তবায়ন করা। ন্যাটো একটি যৌথ নিরাপত্তা চুক্তি, যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা দিতে অঙ্গীকারাবদ্ধ, এবং ইউরোপের যে কোনো দেশের জন্য এই সদস্যপদ গ্রহণ উন্মুক্ত রয়েছে যদি সেই দেশগুলো নিরাপত্তা এবং সহযোগিতার ক্ষেত্রে ন্যাটো নীতিমালার সাথে সম্মত থাকে। এক্ষেত্রে বিশেষ কোনো চেকলিস্ট নেই। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। কথা হবে সামনের পর্বে। আশা করছি আজকের পর্বটি আপনারা উপভোগ করেছেন। আগামী পর্বে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।